এবার বুঝবেন কত ধানে কত চাল। এবং অনেকে আশঙ্কা করছেন যে 4 থেকে 8 তারিখ এই সময়টা বাংলাদেশের জন্য খুব নাজুক স্পর্শকাতর সময়। তখন কিন্তু একটা গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির হতে পারে, মানে এটা অবাক হওয়ার কিছু থাকবে না। ব্যাপক হানাহানির সম্ভাবনা প্রবল। 3 তারিখে ওরা শহীদ মিনারে নিজেদের একটা সমাবেশ করবে। সেই সমাবেশ ঘিরে কি ধরনের, মানে কোনো ধরনের কোনো আছে কিনা যে সেই সমাবেশে তারা তাদের প্রস্তুতি কিরকম, বা সেই সমাবেশকে ঘিরে সরকারের বা প্রস্তুতি কিরকম, কি ধরনের ঘটনা ঘটতে পারে সেই সমাবেশকে ঘিরে, নাকি শান্তিপূর্ণ একটা সমাবেশে আমরা আশা করতে পারি? আমরা তো অবশ্যই হোপ ফর দ্য বেস্ট, কিন্তু আপনার পক্ষে বিপক্ষে পরিস্থিতিটা এমন যে সিচুয়েশন আইবল টু আইবল। ফলে এটা যদি ফ্লেয়ার আপ করে তাহলে একটা দীর্ঘ মেয়াদী হানাহানির মধ্যে পড়ে যেতে পারে দেশ। আবার যে সম্ভাবনাটির কথা বললাম, যদি পতিত সরকারের বা যারা ক্ষমতা হারিয়েছেন তারা যদি একটা গভর্নমেন্ট ইন এক্সাইল, প্রবাসী সরকার গঠন করে বসেন, তখন দেশের লেজিটিমেসি সংকটও দেখা দেবে। কারণ এমনি বর্তমান সরকার কিভাবে শপথ গ্রহণ করলেন, তারপরে রেফারেন্স কোথেকে কিভাবে ইমানেটেড হলো, এসব বিষয় নিয়ে যথেষ্ট বড় বড় সন্দেহের প্রশ্নবোধক চিহ্ন আছে। তো ফলে নতুন মাত্রা যুক্ত হতে পারে, এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের মতো দুই সরকার থাকলে যা হয়, ঘরের মা মানে গঙ্গা পায় না, এরকম একটি অবস্থা তৈরি হয়ে যেতে পারে। এটাও খুবই স্পর্শকাতর একটি বিষয়। আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টার ভাষায় তিনি করিডোর না বলে বলছেন চ্যানেল, হোয়াট এভার ইট ইজ। এটি যে আপনার একটা বোন অফ কন্টেনশন হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী, তাদের অবস্থান একরকম, আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তার সরকারের অবস্থান আরেক রকম। তো সব মিলিয়ে সিচুয়েশনটা খুব আপনার ক্লামজি, এবং এটা এখন পর্যন্ত কিন্তু থমকে আছে, বাস্তবায়ন যোগ্য বলে মনে হচ্ছে না। আর এখানে আপনার মার্কিনীদের খুশি করবার জন্য আমাদের পক্ষ থেকে 25টি বোয়িং কিনবার একটা চিন্তা ভাবনা আছে। আমরা হয়তো ভাবছি যে মার্কিনীরা বর্তে যাবে 25টি বোয়িং কিনলে, ফ্রান্স বা ব্রিটেন বা অন্য দেশ থেকে না কিনে। কিন্তু বিষয় যেটি, সেটা মার্কিন বিবেচনায় 25টি বিমান নস্যি কোনো বিষয় না, এত বড় অর্থনীতির দেশ। সুতরাং আমরা যা কিছুই করি না কেন আপনার তাদের খুব একটা কিছু আসবে যাবে এমনটি আমি মনে করি না। দেখুন, আগস্ট মাস ইন এ ওয়ে আওয়ামী লীগের জন্য খুবই স্মৃতিবহ মাস, এবং তারা অবশ্যই এই মাসকে ঘিরে নানান রকমের কর্মসূচি গ্রহণ করবেন এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন। আর সরকার কোন পর্যায়ে কি পরিমাণ ভাবে তারা সেটা হ্যান্ডেল করবেন, ট্যাকেল করবেন, সেটাই এখন দেখবার বিষয়। যদি গভর্নমেন্ট ইন এক্সাইল গঠন করার প্রশ্ন আসে, তাহলে কিন্তু বল গেমটা হবে ডিফারেন্ট। দেখা যাবে যে দেশ কোন কোন অঞ্চলে তারা আপনার অবস্থান নিয়ে বসতে পারেন। যেমন মহান স্বাধীনতা যুদ্ধের সময় রৌমারী ছিল চির স্বাধীন এলাকা, সেখানে পাকিস্তান বাহিনী কখনো ঢুকতেই পারেনি, সেই আপনার কুড়িগ্রামে। তো সেরকম কোন কোন অঞ্চল তাদের দৃষ্টিতে স্বাধীন অঞ্চল বলে তারা পরিগণিত করবার চেষ্টা করতে পারে। তখন দেশ দ্বিখণ্ডিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এমনটি হয়েছিল কিন্তু আপনার আমাদের শহীদ জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সময়। আপনার জেনারেল মঞ্জুর ফেনী নদী পর্যন্ত নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিলেন, আর বিয়ন্ড ফেনী নদী আপনার জেনারেল এরশাদের নিয়ন্ত্রণে ছিল। এবং সে পর্যন্ত আপনার জেনারেল মঞ্জুরের যে অবস্থান, সেটি আপনার নড়ে যাওয়ায় শেষ অব্দে কিন্তু দেশ আবার দ্বিখণ্ডিত হওয়া থেকে আপনার রক্ষা পেয়েছে। তা না হলে কিন্তু পরিস্থিতিটা হয়ে যেত জটিল। বিএনপির কেন্দ্রীয় নেতা মিল্লাত ভাই, যিনি বিএনপির ট্রেজারার, তার সঙ্গে আমার সপ্তাহখানেক আগে কথা হচ্ছিল। তিনি বলেছেন যে আমাদের তারেক মহোদয়ের আগমন ফ্যাসিলিটেট করবার অংশ হিসেবে তারা প্রিপারেশন নিচ্ছেন, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমতির জন্য পত্র দিয়েছেন যাতে বুলেট প্রুফ গাড়ি
তার জন্য সংগ্রহ করা যায়, এবং সেটি আমি যতটুকু জানি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন প্রদান করেছে, এবং যেখানে তিনি থাকবেন সেই বাড়িঘরও মোটামুটি প্রস্তুত, সকট রেডি, এখন শুধু আসবার অপেক্ষায়। আপনার ফিলিপিন্সে 80-র দশকে আপনার মিস্টার অ্যাকুইনো তিনি আপনার যখন পদার্পণ করলেন ম্যানিলাতে, তাকে আপনার গান ডাউন করা হয়েছিল এয়ারপোর্টে। তো অ্যাসাসিনেশনের তাত্ত্বিক সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তো সব দিক বিবেচনা করে উনি হয়তো সেই কারণে সময় নিচ্ছেন, এবং তাতে আপনার দোষের কিছু নেই, কারণ জানে বাঁচলে বাপের নাম। আপনার তার স্বর্গীয় পিতা তিনি কিন্তু এত বড় জনপ্রিয় একজন নেতা ছিলেন, পূর্ণ মর্যাদায় রাষ্ট্রের কর্ণধার ছিলেন, সেই অবস্থায় কিন্তু তাকে আপনার নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো ফলে আপনার সেই দুঃসহ স্মৃতি হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড তার মাথায় আছে, কোন রকমের ঝুঁকি হয়তো নিতে চান না তিনি, জনস্বার্থী। আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি তিন বাহিনীর সর্বাধিনায়ক, তিনি যদি জরুরি অবস্থা জারি করেন তাহলে ডেফিনেটলি সেটি তামিল করতে আমরা দেখব আমাদের তিন বাহিনী থেকে শুরু করে দেশের সকল বাহিনীকেই, এটাই স্বাভাবিক। আর আপনার আমাদের মাননীয় সেনা প্রধান তিনি তো জানান দিয়েছেন যে তিনি ক্ষমতায় আসতে চান না, ক্ষমতা দখল করতে চান না, এবং তারা প্রফেশনালিজমে বিশ্বাসী। সুতরাং যদি জরুরি অবস্থা জারি হয় সেটি আপনার বিধিসম্মতভাবেই হবে। জি, আরেকটি বিষয়, এত বড় ঘটনা ঘটলো কিন্তু সরকারের পক্ষ থেকে এবং বিমান বাহিনীর পক্ষ থেকে কেন কোনো ব্যাখ্যা দেওয়া হলো না মাইলস্টোনের বিষয়ে? দেখুন, দেওয়া উচিত ছিল। আমাদের এখানে কালচারটা হয়ে গেছে এমন নন ডিসক্লোজার কালচার। আপনার যত বেশি পরিমাণে ভেন্টিলেশন থাকবে, যত বেশি পরিমাণে ট্রান্সপারেন্সি থাকবে, তত বেশি পরিমাণে সরকার গণমুখী বা জনমুখী বলে বিবেচিত হবে। কিন্তু সেই ট্র্যাডিশনটা আমরা এখন পর্যন্ত গড়ে তুলতে পারিনি, সে কারণেই হয়তোবা এরকম পরিস্থিতি বিরাজমান। মানে 4-5 দিনের মধ্যে কি গ্রহ নক্ষত্রে পরিবর্তন হবে যে এই 4-5 দিনের মধ্যেই নাকি তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করবে। তো এই সভাটি যে 14টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে, এর মধ্যে একজনকে চিনতে পেরেছি, তার নাম ববি হাজ্জাজ, এনডিএম নামের একটি রাজনৈতিক দলের তিনি নেতা। তিনি অনেক টক শোতে যান, তাকে প্রথম চিনেছিলাম, তিনি মুসা বিন শমশেরের ছেলে, এরশাদ সাহেবের একসময় উপদেষ্টা হয়েছিলেন 2014 সালের নির্বাচনের আগে। এই ববি হাজ্জাজ আবার বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তিনি 5 থেকে 8ই আগস্টের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আমার দেশ পত্রিকায় সেটা সুস্পষ্টভাবে লেখা আছে। তার মানে একই সাথে একই বৈঠক থেকে বেরিয়ে এসব দলের নেতাদের যিনি মুখপাত্র হিসেবে কথা বললেন সংবাদ মাধ্যমের সামনে, যার কথা সর্বত্র শিরোনাম হলো, তিনি সেই কাজী জাফর অংশের জাতীয় পার্টির কাজী জাফর অংশের মোস্তফা জামাল বললেন 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ, আরো কয়েকজন নেতা বললেন কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ, আর ববি হাজ্জাজ বললেন 5 থেকে 8 আগস্টের মধ্যে নির্বাচনের তারিখ। তাহলে 5 থেকে 8 আগস্টের মধ্যে নির্বাচনের তারিখ আর আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখের মধ্যে কয়েকটি পার্থক্য আছে। কেন এই নিয়ে এত বড় গল্প ফেদে বসেছি, তার কারণ হচ্ছে, দেখুন, আগামী 4-5 দিনের মধ্যে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই নির্বাচনের তারিখ যদি তিনি দেন, মানে তিনি কি দেবেন, মানে ধরুন জুন মাসে তিনি তারেক রহমানকে লন্ডনে বলে এলেন যে নির্বাচন, তিনি বলেছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণে, যদিও এপ্রিলের প্রথম 15 দিনের মধ্যে তিনি অনুষ্ঠান করতে চান, এখন তারেক রহমানকে তিনি বলছেন যে ফেব্রুয়ারিতেও নির্বাচন অনুষ্ঠান সম্ভব। সেই জুনে ফিরে এখন পর্যন্ত আগস্ট হতে চলেছে, তিনি কিন্তু আর কখনো নির্বাচন কমিশনকে কোনো নির্দেশনা পাঠাননি, বা তার তরফে বা তার অফিসের তরফে বলা হয় নাই যে নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে কিনা, এবং প্রধান নির্বাচন কমিশনার সুস্পষ্টভাবে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে তার কাছে কোনো নির্দেশনা যায় নাই। এখন এই যে তিনি 4-5 দিনের মধ্যে বললেন কতগুলো দুধ ভাত পার্টির সামনে, এটা আসলে কোনো গুরুত্ব বহন করে না, কারণ এই রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ একা একা যমুনার বাইরে দাঁড়িয়ে কথা না বললে আর কোথাও দাঁড়িয়ে কোনো কথা বললে সেটা কোথাও কোনো শিরোনাম হবে, বা তারা খোঁজ করতে পারবেন যে 4-5 দিনের মধ্যে বলেছিলেন, বললাম, তারপরে হলো না কেন, তারও কোনো আশা নেই। আর এর মধ্যে তো বললামই যে এই 4-5 দিন আবার কারো কারো কাছে 5 থেকে 8ই আগস্ট হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা, মানে এক একজনকে এক এক সময় এক এক কথা বলে একটা মূলও ঝুলিয়ে রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। অন্যদিকে দেখুন, 4-5 দিনের মধ্যে ঘোষিত হওয়া মানে 3রা আগস্ট জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আদায় করে নিতে
এনসিপি জাতীয় নাগরিক পার্টি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে যে সমাবেশের ডাক দিয়েছে, সেই সমাবেশের আগে নির্বাচনের তারিখটি ঘোষণা করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, নাকি সেই সমাবেশে বিরাট ওলটপালট হয়ে যাওয়ার পরে নির্বাচনের তারিখ ঘোষণা করতে যাচ্ছেন ইউনূস সরকার? সেটাও কিন্তু নির্ধারিত হচ্ছে এই 4-5 দিনের মধ্যে তিনি নির্বাচনের তারিখ দেবেন, না 5 থেকে 8ই আগস্টের মধ্যে নির্বাচনের তারিখ দেবেন তার উপরে। কারণ দেখুন, 3রা আগস্ট হচ্ছে নাহিদ ইসলামদের জন্য, এনসিপির জন্য, জাতীয় নাগরিক পার্টির জন্য সেই দিনটির বার্ষিকী, যেই দিনটিতে 2024 সালের 3রা আগস্ট এই নাহিদ ইসলামী শহীদ মিনারে দাঁড়িয়ে শেখ হাসিনার পতনের এক দফা এক দাবি ঘোষণা করেছিলেন। সেই দিনটিতে নাহিদ ইসলামরা বলেছেন তারা জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়বেন এবং তার পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিও সেদিনটিতে তারা আদায় করবেন। সিলেটে জুলাই পদযাত্রার সময় নাহিদ ইসলাম বলেছেন সিলেটবাসীকেও ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সেই 3রা আগস্টের সমাবেশে যোগ দেওয়ার জন্য। তার মানে জুলাই পদযাত্রার শেষ দিনে 3রা আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি একটা বিরাট শোডাউন করার পরিকল্পনা করছে সারা দেশ থেকেই। তার মানে তারা প্রত্যাশা করছে যে তাদের দলীয় নেতা কর্মী সমর্থকেরা এসে জড়ো হবেন। নাহিদ ইসলাম এই জুলাই পদযাত্রার সময়ে নানা বক্তৃতায় স্পষ্ট করেছেন যে শুধুমাত্র তাদের দলের নেতাকর্মী সমর্থক নয়, ফ্যাসিবাদ বিরোধী যেই শক্তি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হবেন তাদের নিয়েই নাকি তারা জুলাই সনদ আর জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়বেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কখনো রাগঢাক করেনি যে তারা এই সংবিধানকে ছুঁড়ে ফেলতে চায়, তারা নতুন সংবিধান লিখতে চায় এবং এ কারণে তারা জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন চায়। আর ফেব্রুয়ারির শেষে যখন তারা জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করলো, মানে আত্মপ্রকাশ করলো রাজনৈতিক দল হিসেবে, তখনই তারা ঘোষণা করেছিল যে তারা গণপরিষদ নির্বাচন, সংবিধান বাতিল চায় এবং তারা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে চায়, মানে নতুন করে রাষ্ট্র গঠন করতে চায়, যে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্তের কথা যে তারা বলে। এবং এবারও যখন তারা জুলাই পদযাত্রা করছে সারা বাংলাদেশ জুড়ে, তখনও খাতায় কলমে, মানে আমাদের কাছে জুলাই পদযাত্রা এখন হয়ে উঠেছে গোপালগঞ্জে গিয়ে প্রতিরোধের সম্মুখীন হয়েছে তারা এবং সেনাবাহিনীর সাজোয়া জানে করে বেরিয়ে এসেছে, সেগুলো আমাদের কাছে জুলাই পদযাত্রা হয়ে উঠেছে যে তারা কিভাবে সেনাবাহিনী, পুলিশ, সোয়া, ডগ স্কোয়াডের প্রহরায় ব্যাপক প্রশাসনিক তৎপরতার মধ্যে সারা বাংলাদেশে রাজনৈতিক সমাবেশ করছে, সেই বিষয়গুলো। কিন্তু রাজনৈতিক এজেন্ডা হিসেবে এই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ কিন্তু সর্বত্র বলছেন তারা সংবিধান বাতিল চান, নতুন বন্দোবস্ত চান এবং জুলাই সনদের মাধ্যমে তারা এগুলোর বাস্তবায়ন চান। 19শে জুলাই জামায়াতের যে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হলো সরোয়ার্দী উদ্যানে, সেখানে সার্জিস আলম উপস্থিত হয়েছিলেন। জুলাই পদযাত্রা রেখে জামায়াতের সমাবেশের মঞ্চে গিয়ে বক্তৃতা দিয়েছেন। সেই জামায়াতের সমাবেশের মঞ্চে বক্তৃতার সময়ও সার্জিস আলম স্পষ্ট করে বলেছেন আমাদের নতুন সংবিধান লাগবে এবং নতুন সংবিধান লিখবার জন্য গণপরিষদ নির্বাচন লাগবে। এখন নাহিদ ইসলাম যে বলছেন 3রা আগস্ট ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এক হতে, সত্যি যদি জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ তাদের যে ঐক্য, তাদের পেছনে যে শক্তি, মানে যে শক্তি আমরা হাসনাত আব্দুল্লাহ যখন মে মাসে যমুনার সামনে গিয়ে দাঁড়ালেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, তখন তার পেছনে গিয়ে যারা দাঁড়ালো, বা জামায়াতের জাতীয় সমাবেশে যেই বিশাল শক্তিটি উপস্থিত ছিল, কিংবা জুনের শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যেই শক্তিটি হাজির ছিল, তারা সকলে গিয়ে যদি কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হন, তাহলে সংবিধান রক্ষা করা বিএনপির একার পক্ষে সম্ভব হবে না। এখন রাজনৈতিক যে শক্তিগুলো ঐকমত্য কমিশনে আলাপ করছে, কিংবা সরকার যেসব রাজনৈতিক পক্ষগুলোকে নিয়ে আলাপ করছে, তার মধ্যে নাম জানা পক্ষগুলোর মধ্যে রাজপথে রাজনৈতিক শক্তি আছে, জনশক্তি আছে, এমন পক্ষগুলোর মধ্যে একমাত্র বিএনপি সংবিধান রক্ষা করতে বলছে, পুরনো সংবিধানেই সংস্কার ঘটিয়ে জাতীয় নির্বাচনের দিকে হাঁটতে বলছে। কিন্তু সংস্কার কমিশনের, ঐকমত্য কমিশনের সভাতেও বারবার জাতীয় নাগরিক পার্টি যেমন গণপরিষদ নির্বাচনের কথা বলছে, তেমনি জামায়াতে ইসলামী বলছে সংবিধানে যে কোনো সংস্কার আনার জন্য অন্তত গণভোট তো করতেই হবে, শুধুমাত্র সংস্কার কমিশনের সিদ্ধান্ত নিয়ে তো সংবিধান সংস্কার করা যায় না। আর অত্যন্ত লক্ষণীয় বিষয় হচ্ছে 19শে জুলাই জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে সুস্পষ্টভাবে জামায়াতের আমির বলেছেন নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত লাগবে এবং তিনি চান সেই নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত তৈরি করবার বা স্থাপন করবার, প্রতিষ্ঠা করবার যে নতুন আন্দোলন, সেই আন্দোলনের একজন শহীদ হতে। এবং জামায়াতে ইসলামীর আমির সুস্পষ্টভাবে বলেছেন আমাদের নতুন সংবিধান লাগবে, নতুন সংবিধান লিখতে হবে। তার মানে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার বিষয়ে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির শরিক বা সমমনা যে দলগুলোকে আমরা গত কমাসে দেখেছি, তাদের প্রত্যেকের ঐক্য আছে। তাহলে 3রা আগস্ট শহীদ মিনারে নাহিদ ইসলাম এবার যদি 2024-এর 3রা আগস্টের প্রথম বার্ষিকীর দিনে সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধান লেখার অঙ্গীকার করেন, দাবি করেন, গণপরিষদ নির্বাচন দিতে বলেন, যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সদস্যরা নতুন সংবিধান লিখবেন সেটা বলেন, এবং তারপর নতুন রাষ্ট্রীয় বন্দোবস্তের বাংলাদেশে, মানে যেই বাংলাদেশ 2.0-র কথা তারা বলেন, যে সেকেন্ড রিপাবলিকের কথা তারা বলেন, তারপর তারা নির্বাচনের দিকে
দিকে হাঁটার কথা বলেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসী কোথায়, তার নির্বাচনের তারিখই কোথায়, আর কোথায় বা এই নির্বাচন কমিশন, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, আর কোথায় বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু? কেউ তার মানে আর কোনো সাংবিধানিক পদে থাকছেন না। বর্তমান রাষ্ট্রের যে সাংবিধানিক কাঠামো সেটাই তার মানে ব্যাপক ওলটপালটের শিকার হচ্ছে। তাহলে ৩রা আগস্ট থেকে আসলে নাহিদ ইসলামরা কি করেন? নাহিদ ইসলামরা কাদেরকে জড়ো করতে পারেন কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং সেই জড়ো করার মাধ্যমে তারা সত্যি সত্যি সংবিধানকে ছুঁড়ে ফেলে নতুন সংবিধান আদায়ের পথে হাঁটতে পারেন কিনা, তার উপর নির্ভর করছে বাংলাদেশে আগামীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি আগামীতে একটা নতুন সংবিধান লেখার দিকে বাংলাদেশ হাঁটবে।